বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ভিডিওতে। গত পর্বে আমি দেখিয়েছিলাম হাজীগঞ্জ দুর্গ। এ পর্বে আপনাদের সামনে তুলে ধরবো সোনাকান্দা দুর্গ। সোনাকান্দা দুর্গ যেতে হলে নারায়ণগঞ্জ বন্দর পার হয়ে ওপারে যেতে হয়। ওপারে পার হতে হতে আপনাদেরকে নারায়ণগঞ্জ বন্দর সম্পর্কে একটু ধারণা দিই। নারায়ণগঞ্জের যে শহরটি গড়ে উঠেছে এই বন্দর ঘিরেই কিন্তু গড়ে উঠেছে। এই বন্দরটি প্রায় 100 বছরেরও বেশি প্রাচীন। এই বন্দরকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ শহর বেড়ে উঠেছে। এই বন্দর দ্বারা অতীতে দেশের বিভিন্ন নদী বন্দরে পণ্য চলাচল করত। এই বন্দরের দ্বারা পাট পাঠানো হতো কলকাতায়। দেশভাগের পর এই বন্দরের দ্বারা দেশের বিভিন্ন এলাকা থেকে পাট আনা হতো নারায়ণগঞ্জের পাটকলগুলিতে। বর্তমানে এই বন্দর দ্বারা প্রধানত যাত্রী পরিবহন করা হয়। এই বন্দর থেকে যাত্রীবাহী জাহাজ বা লঞ্চগুলো ঢাকা সদরঘাট, কাছুর বন্দর ও বরিশালের মধ্যে চলাচল করে। ওপারে পার হওয়ার জন্য নৌকার পাশাপাশি এখানে ফেরিও আছে। তবে নৌকার থেকে ফেরিতে চলাচল করা যথেষ্ট নিরাপদ, কারণ এখানে অনেক বড় বড় নৌযান চলাচল করে। এই নৌযানগুলো দেখতে অনেক বড় এবং আকৃতিতে বিশাল। আমি এখান থেকে পার হয়ে যাব সোনাকান্দা। বন্ধুরা, আমি এখন পৌঁছে গেছি সেই ঐতিহাসিক সোনাকান্দা দুর্গে। সোনাকান্দা দুর্গ ঘুরবো ফিরবো এবং আপনাদেরকে দেখাবো, এবং এর পিছনে যে ইতিহাস আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। সোনাকান্দা দুর্গ মুঘল আমলে নির্মিত একটি জলদুর্গ। এটি 1650 সালের দিকে তৎকালীন বাংলার সুবেদার মীর জুমলা কর্তৃক নির্মিত হয়েছিল বলে ধারণা করা হয়। এটি নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলা শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে অবস্থিত। সপ্তদশ শতকে ঢাকা শহরকে বহিঃশত্রুর হাত থেকে রক্ষা করতে যে 3টি জলদুর্গ নির্মাণ করা হয়েছিল, সোনাকান্দা দুর্গ তার মধ্যে অন্যতম। এবার জানাবো এটির নির্মাণের পিছনের ইতিহাস এবং নির্মাণ কৌশল। 1757 সালে মুঘল সেনাপতি মুনিম খানের নিকট দাউদ খান কিররানির পরাজয়ের মধ্য দিয়ে বাংলা মুঘল সাম্রাজ্যের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে আসে। মুঘলরা বাংলায় একটি প্রগতিশীল শাসন ব্যবস্থা স্থাপনের লক্ষ্য নিয়ে বাংলাকে বহিঃশত্রুর হাত থেকে রক্ষা করতে দৃঢ় নীতি গ্রহণ করেন। ষোলশো খ্রিস্টাব্দে মীর জুমলাকে তৎকালীন বাংলা প্রদেশের সুবাদার বা গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়। বন্ধুরা, ইতিহাসের ফাঁকে আরেকটু জানিয়ে দিই, এখানের যে আকৃতিগুলো আছে সেগুলো কিন্তু এখনো আগের মতোই আছে। আর এখানে যে ছিদ্রগুলো দেখছেন এগুলো থেকে ছোট ছোট অস্ত্রগুলো এই শত্রুর দিকে তাক করে রাখা হতো। আর বাকি যে কামানের অংশ সেটিও আপনাদের দেখাবো, যেখানে কামান রাখা হতো। এটির উচ্চতা কিন্তু অনেক, যা আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারছেন যে এটির উচ্চতা কত। আমরা যে হাজীগঞ্জ দুর্গ দেখিয়েছিলাম এটি কিন্তু এতটা উচ্চতা দেখা যায় না। তবে শোনা যায় যে এই যে উঁচু ভবনগুলো, এই উঁচু জায়গাগুলো, সেটি ক্রমে ক্রমে উচ্চতা কমে গেছে, অর্থাৎ মাটি ভরাট কিংবা বিভিন্ন কারণে এটি উচ্চতা অনেক কম দেখা যায় এখন।
আবারও ইতিহাসের দিকে নজর দেওয়া যাক। 1660 খ্রিস্টাব্দে মীর জুমলাকে তৎকালীন বাংলা প্রদেশের সুবাদার বা গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি জলদস্যু দ্বারা বাংলার গুরুত্বপূর্ণ শহরগুলোতে লুটতরাজ চালানোর ব্যাপারে অবগত ছিলেন। জলদস্যুদের আক্রমণ থেকে রাজধানী ঢাকাকে রক্ষা করতে তিনি ঢাকার আশেপাশে 3টি জলদুর্গ নির্মাণ করার সিদ্ধান্ত নেন। নারায়ণগঞ্জের সোনাকান্দা দুর্গ তার মধ্যে একটি অন্যতম। এই দুর্গ নির্মাণের তারিখ সম্বলিত কোনো শিলালিপি পাওয়া যায়নি, তবে ঐতিহাসিকদের মতে এটি 1660 থেকে 1663 খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত হয়েছিল বলে ধারণা করা হয়। বন্ধুরা, ঘুরতে ঘুরতে আমি এখন পৌঁছে গেছি যে স্থানটিতে কামান রাখা হতো সেই স্থানটিতে। এই স্থানটি অন্যান্য স্থান থেকে আরো সুউচ্চ। ঐতিহাসিক এই স্থানগুলো দেখলে মনের মধ্যে অন্যরকম একটা অনুভূতির সৃষ্টি হয়, কারণ ইতিহাসের সেই 1660 1557 মানে অনেক আগের কথা। সেই ইতিহাসের মধ্যে নিজেকে নিয়ে যাওয়া আর সেই ইতিহাস আপনাদের সামনে তুলে ধরার মধ্যে অন্যরকম একটা প্রশান্তি কাজ করে। তৎকালীন সময়ে অধিকাংশ নির্মাণ ছিল চুন-সুড়কির। আমি হাজীগঞ্জ দুর্গ আপনাদেরকে দেখিয়েছি। হাজীগঞ্জ দুর্গের আশেপাশে কিন্তু কোনো বাড়ি নাই, অথচ এই সোনাকান্দা দুর্গের আশেপাশে অনেক বাড়ি আছে। আছে মানুষের বসবাস। হাজীগঞ্জ দুর্গের 4 কোণায় 4টি কোণ আছে এবং মাঝখানেও আরো একটি করে আছে। আর এই সোনাকান্দা দুর্গের শুধুমাত্র 4 কোণায় 4টি কোণ আছে, যেখান থেকে শত্রুদের উপর পর্যবেক্ষণ করা হতো। হাজীগঞ্জ দুর্গে একটি আম গাছকে দেখা যায়, কিন্তু সোনাকান্দা দুর্গে এসে পুরো মাঠের মধ্যে একটি নারকেল গাছ দাঁড়িয়ে আছে। জানি না কতদিনের সাক্ষী এই নারকেল গাছ, জানি না কতদিনের সাক্ষী ওই আম গাছ। তারপরেও এত বড় এক স্থাপনার মধ্যে এই দুটি গাছ দেখে মনের মধ্যে অনেক প্রশান্তি জাগলো। এই সোনাকান্দা দুর্গ নিয়ে জনমনে অনেক জনশ্রুতি আছে, অনেক জল্পনা কল্পনা আছে। জানাবো আপনাদের সেই জল্পনা কল্পনাগুলো, অর্থাৎ মানুষের মনে কি ধারণা ছিল এই সোনাকান্দা দুর্গ আর সোনাকান্দা দুর্গের আসল ইতিহাস, সবকিছুই। বন্ধুরা, দেখিয়েছিলাম ইদ্রাকপুর দুর্গ।
সেই ইদ্রাকপুর দুর্গের কথা আবারও মনে করে দিতে চাই। ইদ্রাকপুর দুর্গের হয়তো এতটাই বেষ্টিত ছিল, পরবর্তীতে সেটি আমরা শুনেছিলাম যে ইদ্রাকপুর দুর্গ ভাঙার কাজ চলেছিল। হয়তো সেই দুর্গের সামনের অংশ অথবা পেছনের অংশ ভেঙে ফেলা হয়, যার কারণে এই বিস্তৃত অংশ আর দেখা যায় না। আর এগুলো সংরক্ষণ করা হয়েছে বলে এগুলো পুরোটাই দেখা যায়। ইদ্রাকপুর দুর্গের শুধুমাত্র কামান বসানোর জায়গাটি এখনো আছে, আর বাকিগুলো দেখা যায় না। কোনো সময় জানা যায় যে বিক্রমপুরের জমিদার কন্যা এখানে গোসল করতে এসে জলদস্যু কর্তৃক অপহৃত হয়। পরে ঈশা খাঁ তাকে উদ্ধার করে আবার সেই জমিদার কেদার রায়কে তার কন্যাকে ফিরিয়ে নেওয়ার জন্য বললেও কেদার রায় রাজি হয় না। রাজি না হওয়ার কারণ একটাই, যে মুসলমানের ঘরে সে ছিল, যার কারণে তাকে আর কেদার রায় ফিরিয়ে নিতে সম্মত হয় নাই। এটা জনশ্রুতি। আর জনশ্রুতি আরও আছে। জনশ্রুতি আরও একটি আছে, সেটি হচ্ছে যে কেদার রায়ের কন্যা সোনা বিবিকে ঈশা খাঁ জোরপূর্বক এখানে উঠিয়ে এনেছিলেন এবং উঠিয়ে এনে এখানে বিবাহ করে তাকে এখানেই রাখেন। তিনি এখানে অযোধ্যারায় কেঁদেছিলেন বলে এখানের নাম সোনাকান্দা। সোনাকান্দা, আর সেই থেকে এই দুর্গের নাম সোনাকান্দা দুর্গ হয়েছে। কিছু মানুষের তখনও বিশ্বাস ছিল যে এই কেল্লার সাথে ঢাকার লালবাগ কেল্লা এবং হাজীগঞ্জ এবং যে মুন্সিগঞ্জের যে কেল্লা, ইদ্রাকপুর কেল্লা, এই কেল্লাদের মধ্যে একটা সংযোগ ছিল, যার কারণে এখানে সোনাকান্দা, সোনারগাঁ, এই কারণেই এই জায়গার নাম সোনাকান্দা দুর্গ রাখা হয়েছে। ইতিহাস যেভাবেই বলুক, আমরা যেটুকু জানি সেটা হচ্ছে যে জনশ্রুতি বেশি প্রচলিত সেটি হচ্ছে ঈশা খাঁ কেদার রায়ের কন্যাকে উদ্ধার করে তার কন্যাকে ফেরত দেওয়ার কথা বলে, কিন্তু তার পিতা কেদার রায় রাজি না হয়। তার কন্যা এখানে অযোধ্যারায় কাঁদতে থাকে এবং এই জায়গাটার নাম সোনাকান্দা হয়, সোনাকান্দা দুর্গ রাখা হয়। আর এই দুর্গগুলো আমরা ইতিহাসের পাতা থেকে জানি যে এই দুর্গগুলো রাখা হয়েছে, তৈরি করা হয় 3টা দুর্গ ঢাকাকে বিভিন্ন আক্রমণ থেকে রক্ষা করার জন্য। সেই মোগল আমল অর্থাৎ 1660 খ্রিস্টাব্দে এই দুর্গগুলো নির্মাণ করা হয়। এখনও কিন্তু দুর্গগুলো দাঁড়িয়ে আছে। যদি সংস্কার ঠিক মতো করা হয় তাহলে কিন্তু দুর্গগুলো আরও বহু যুগ টিকে থাকবে। দুর্গটিতে রয়েছে স্টক নির্মিত পুরু দেয়াল, একটি বিশাল কামান প্ল্যাটফর্ম এবং উত্তরমুখী একটি প্রবেশ তোরণ। দুর্গটিতে মূলত 2টি প্রধান অংশ লক্ষ্য করা যায়। এক আত্মরক্ষামূলক প্রাচীর, এর বিশাল আয়তন যা 3.05 মিটার উচ্চতা সম্পন্ন এবং যার মধ্যে গোলা নিক্ষেপের জন্য বহু সংখ্যক প্রশস্ত ও অপ্রশস্ত ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র আছে, যা থেকে বন্দুক এবং হালকা কামান ব্যবহার করে জলদস্যুদের দিকে শেল নিক্ষেপ করা যেত। অপরটি হচ্ছে পশ্চিম দিকের উঁচু মঞ্চ, যা দুর্গকে জলদস্যুর আক্রমণ থেকে রক্ষা করত। সবচেয়ে উল্লেখযোগ্য স্থাপনা হচ্ছে দুর্গের বিশাল কামান প্ল্যাটফর্ম। গোলাকার কামান প্ল্যাটফর্মের একটি সিঁড়ি রয়েছে। কামান প্ল্যাটফর্মের উঁচু মঞ্চে শক্তিশালী কামান নদীপথে আক্রমণকারীদের দিকে তাক করা থাকত। এটি মুঘলদের জলদুর্গের একটি অনন্য বৈশিষ্ট্য। চতুর্ভুজাকৃতির এই দুর্গটির আয়তন 86.56 মিটার থেকে 57 মিটার। এখানে অষ্টভুজাকৃতির 4টি বুরুজ দুর্গের 4 কোণে রয়েছে। দুর্গের একমাত্র প্রবেশ তোরণটি উত্তর দিকে। প্রবেশদ্বারটি একটি আয়তাকার ফ্রেমের মধ্যে স্থাপন করা হয়েছে।
ইতিহাসের অধ্যায়ে যে তিনটা দুর্গ বিদ্যমান, সেই তিনটি দুর্গ হলো ইন্দ্রাপুর দুর্গ, সোনাকান্দা দুর্গ এবং হাজীগঞ্জ দুর্গ। তিনটে দুর্গই কিন্তু বানানো হয়েছিল তৎকালীন সময় ঢাকাকে রক্ষা করার জন্য শত্রুদের হাত থেকে। তো ঢাকাকে শত্রুদের হাত থেকে রক্ষা করার জন্য আমরা সবাই জানি যে মীর জুমলা মোগল আমলে তখন তার উপর এই অঞ্চলের ক্ষমতা অর্পণ করা হয়। তখন থেকেই সে এখানের সব কিছুই দেখাশোনা সহ এখানের যে দুর্গগুলো স্থাপন করেছিল এই দুর্গগুলো সবগুলোই নির্মাণ করা হয়েছিল শুধু রাজধানীকে শত্রুদের হাত থেকে রক্ষা করার জন্য। এর পেছনে যত ইতিহাস আর যত কিছুই থাকুক না কেন, আমরা যে ইতিহাসটাকে সবচেয়ে গুরুত্ব দিই সেটা হচ্ছে যে তার উদ্দেশ্য ছিল একটাই, সেটা হচ্ছে কীভাবে তার অধীনস্থ মানুষদেরকে রক্ষা করা যায়, তার রাজধানীকে রক্ষা করা যায়। সেই উদ্দেশ্যে সে সবসময় এই দুর্গগুলো নির্মাণ করে। দুর্গগুলোর কাঠামো দেখলেই কিন্তু বোঝা যায় যে সেই মোগল আমলের স্থাপত্য সবখানে ছড়িয়ে আছে। এই দুর্গগুলো জানা যায় যে আরও উঁচু ছিল। সোনাকান্দার এই দুর্গর এই যে অংশটুকু, এই অংশটুকু নাকি শুধু ওপরের অংশ, নিচে নাকি আরও অংশ আছে, অর্থাৎ এর গভীরতা আরও বেশি আছে। এর গভীরতা আস্তে আস্তে কালের বিবর্তনে পুড়তে এই অবস্থায় হয়েছে। সুতরাং এখন এখানের যে বর্তমান অবস্থা এটা অনেকটা ঠিক আছে। এখানে কোনো সৌধ সেরকম ভবন দেখছি না, যেটা হাজীগঞ্জ দুর্গে দেখেছিলাম। আর ইন্দ্রাপুর দুর্গের যে অংশ, সামনের অংশ ছিল, সেই ইন্দ্রাপুর দুর্গটা কিন্তু চারিদিক থেকে ঘিরে রাখা। আর এই দুর্গগুলোর সামনেটা পুরোটা ফাঁকা রাখা, কারণ এখানে সেনাবাহিনীরা, তৎকালীন সেনাবাহিনীরা এখানেই অবস্থান করত। তো এই ছিল হাজীগঞ্জ দুর্গ থেকে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।